নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি। যেহেতু এখন চলে গেছে মটরশুঁটির সিজনও কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর এই সময় আমরা অনেকে কিন্তু মটরশুঁটি স্টোর করে রাখি। তবে দেখা যায় কিছুদিনের মধ্যে মটরশুঁটিগুলো খারাপ হয়ে যায়। তবে আপনারা এমন কিভাবে স্টোর করবেন যাতে করে মটরশুঁটিগুলো 3 থেকে 4 মাস ভালো থাকবে, এমনকি আপনারা ব্যবহার করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য এখানে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল। এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের চিনি, আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। চিনি আর লবণ দেওয়ার একটাই কারণ, আমরা যখনই মটরশুঁটিটা এর মধ্যে দেব, অনেক সময় দেখবেন মটরশুঁটির যে সবুজ কালারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। লবণ আর চিনি দেওয়ার কারণে মটরশুঁটির কালারটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না। চিনি আর লবণটাকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। তারপর জলটা যখন একটু গরম হয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। তারপর 1 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। মটরশুঁটি কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই, 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মটরশুঁটি কিন্তু এখন ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরি হাতা। ঝাঁঝরি হাতার সাহায্যে মটরশুঁটিটাকে আমি এইভাবে করে তুলে নেব মটরশুঁটির মধ্যে যে জলটা রয়েছে, যাতে করে খুব সহজেই ঝরে যায়। তাছাড়াও জলটা অনেকটাই গরম রয়েছে। এইভাবে আমরা যদি তুলে নিই ঝাঁঝরি হাতার সাহায্যে, তাহলে কিন্তু আমাদেরই সুবিধা হবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব মটরশুঁটিগুলোই কিন্তু আমি এইভাবে করে তুলে নিয়েছি। আর যেহেতু মটরশুঁটিগুলো এখন অনেকটাই গরম রয়েছে, যার কারণে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করিনি, নর্মাল জলই দিয়েছি। এইভাবে জল দেওয়ার কারণ একটাই, যাতে করে মটরশুঁটিটা সেদ্ধ না হয়ে যায়। 1 মিনিট মতো রেখেছিলাম। এবার আবারও আমি ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে করে মটরশুঁটিগুলো তুলে নেব। এইভাবে যদি আমরা মটরশুঁটিগুলো এখান থেকে তুলে নিই, তাহলে জলটা ঝরতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর এইভাবেই সব মটরশুঁটিগুলো তুলে নিয়েছি। আপনারা কি করবেন, এবার মটরশুঁটিগুলো কোনো কিচেন তাওয়ালে দিয়ে এইভাবে করে পুছে নেবেন, যাতে করে মটরশুঁটির মধ্যে কোনো রকমের জল না থাকে। আর এইভাবে যদি আপনারা পুছে নিতে না চান, সেক্ষেত্রে আপনারা মটরশুঁটিগুলো কোনো কিচেন তাওয়ালের মধ্যে এইভাবে করে দিয়েও কিন্তু কাজটি করে নিতে পারেন। এভাবে যদি আমরা মটরশুঁটিগুলো পুছে নিই, তাহলে দেখবেন মটরশুঁটির মধ্যে কিন্তু একটুও জল থাকবে না। আর যদি সামান্য জল থেকেও থাকে, সেক্ষেত্রে আপনারা মটরশুঁটিগুলো একটু পাখার তলায় রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে। তবে রোদ্রের মধ্যে কিন্তু রাখবেন না, রোদ্রে যদি দিয়ে দেন তাহলে কিন্তু মটরশুঁটি শুকিয়ে যাবে। এবার মটরশুঁটিগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। এবার এই মটরশুঁটিগুলো আপনারা কিভাবে রাখবেন, তো আপনারা চাইলে কোনো জিপলক ব্যাগ ব্যবহার করতে পারেন। তাছাড়াও যদি জিপলক ব্যাগ না থাকে, সেক্ষেত্রে দেখবেন আমাদের এই ধরনের কাঁচের যে জারগুলো হয়ে থাকে, আমরা আচার, জ্যাম, জেলির সাথে পেয়ে থাকি, তো সেই জারের মধ্যে আপনারা মটরশুঁটিগুলো এইভাবে করে ভরে নেবেন। এবার আপনারা যদি মটরশুঁটিগুলো এইভাবে করে ফ্রিজে রাখেন, তাহলে দেখবেন আপনাদের মটরশুঁটি কিন্তু 3 থেকে 4 মাস ভালো থাকবে। আর এই মটরশুঁটি কিন্তু ডিপ ফ্রিজে রাখারও প্রয়োজন হবে না, যেহেতু আমরা কাচের জার ব্যবহার করেছি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। অনেক সময় আমাদের এমন হয় যে আমরা টমেটো অর্ধেকটা রান্নাতে ব্যবহার করেছি, আর বাকি অর্ধেকটা কিন্তু আমরা রেখে দিই। আমরা যদি এই টমেটোটা ফ্রিজে অথবা ফ্রিজের বাইরে যেখানেই রাখি না কেন, দেখা যায় কাটা অংশটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তখন কিন্তু এই টমেটোটা আমরা ব্যবহার করতে পারি না, ফেলে দিতে হয়। তবে আপনারা যখনই অর্ধেক টমেটো ব্যবহার করবেন, এমন কি করবেন যাতে করে কাটা অংশটা খারাপ হয়ে যাবে না। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের সরিষার তেল। টমেটোর যে কাটা অংশটা রয়েছে, আমরা যদি এইভাবে করে লাগিয়ে দিই, এতে একটা সর্ষের তেলের কোডিং হয়ে যাবে। তারপর কাটা অংশটা আমরা এইভাবে উল্টো করে কোনো প্লেট বা বাটির মধ্যে যদি রেখে দিই, টমেটোটা কিন্তু ফ্রিজ ছাড়াই ভালো থাকবে, কোনোভাবেই খারাপ হয়ে যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। গ্যাসের সিলিন্ডার আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তবে গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি, আমরা যখনই বেশ কিছুদিন একটা
একটা জায়গার মধ্যে রেখে দিই। অনেক সময় দেখা যায় মেঝের মধ্যে জং বা মরচে পড়ে যায়, আর জং বা মরচের দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না, অনেকটাই কিন্তু ঘষা মাজা করতে হয়। তবে আপনারা কিভাবে এই মরচের দাগ তুলে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আলুর খোসা। আলু ছাড়ানোর পর এই খোসাগুলো কিন্তু আমরা সকলেই ফেলে দিই, তবে আলুর খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা যদি মরচে বা জংয়ের দাগের মধ্যে এইভাবে করে ঘষে দিই, তা দেখবেন খুব সহজেই কিন্তু মরচের দাগ চলে যাবে। কেন কি আলু আমাদের যে কোনো জিনিস ক্লিন করতে সাহায্য করে। তবে আলুর খোসা তো আমরা ফেলেই দিই, ফেলে না দিয়ে যদি এইভাবে করে কাজে লাগিয়ে দিই তাহলে কেমন হয়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু পুরো আলুর খোসা দিয়েই এইভাবে করে জংয়ের দাগের উপরে ঘষে দিয়েছি। এবার একটা কাপড় ভিজিয়ে আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো জং বা মরচের দাগ ছিল। আপনারা কিন্তু এইভাবে করে মরচে বা জংয়ের দাগ যদি পড়ে যায় খুব সহজেই কিন্তু তুলে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট। সাবান আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি, তবে সাবান যখনই আমরা প্যাকেট থেকে বের করে নিই, সাবানের খালি যে প্যাকেটটা থাকে সেটা কিন্তু সকলেই আমরা ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে সাবানের প্যাকেটটা ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারে আরও নানাভাবে কাজে লাগিয়ে নিতে পারি, এমনকি অনেকগুলো টাকাও বাঁচিয়ে নিতে পারি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। একটা ন্যাপথলিন বল আপনারা চাইলে এখানে 2 বা 3টেও ব্যবহার করতে পারেন। সাবানের প্যাকেটের মধ্যে এইভাবে করে দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে আমি পাউডার। আপনারা যে কোনো পাউডার নিতে পারেন, এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু চলবে। 1 চামচের মতো পাউডার আমি দিয়ে দিয়েছি। প্যাকেটের মুখটাকে এইভাবে করে বন্ধ করে দেব, যাতে করে কোনোভাবেই ন্যাপথলিন আর পাউডারটা বেরিয়ে না যায়, যার কারণে এখানে আমি নিয়েছি স্যালো টেপ। স্যালো টেপটাকে দিয়ে এইভাবে করে আটকে দেব। স্যালো টেপটা রয়েছে সেটাকে আমি কাঁচির সাহায্যে কেটে নেব। আর এখানে নিয়েছি একটা সেফটি পিন। সেফটি পিন দিয়ে এইভাবে করে আমি বেশ কিছুটা ফুটো করে নেব, যাতে করে ভেতরে পাউডার আর ন্যাপথলিনের গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারে। এবার এই সাবানের প্যাকেটটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন তার জন্য এখানে নিয়েছি একটা ডবল সাইজের টেপ। তো এটাকে আমি এইভাবে করে লাগিয়ে নেব, তারপর কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নেব। আমরা এমন কিছু জামা কাপড় থাকে যেগুলো দেখবেন আলমারির মধ্যে রেখে দিই, বেশ কিছুদিন ব্যবহার করা হয় না। এর ফলে দেখা যায় জামা কাপড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখার পরেও জামা কাপড় থেকে একটা বাজে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। আর যখন অনেকটাই বেশি গন্ধ ছাড়তে থাকে তখন রোদ্রে দেওয়ার পরেও দেখা যায় সেই গন্ধ কিন্তু যায় না। তখন আপনারা কি করবেন, সাবানের যে প্যাকেটটাকে আমি রেডি করে রেখেছি সেটাকে আপনারা এইভাবে করে আলমারির সাইডে বা যেখানে জামা কাপড় রেখেছেন তার সাইডে রেখে দেবেন। এর গন্ধের কারণে দেখবেন বাজে গন্ধ কিন্তু চলে যাবে। তাছাড়াও আপনারা এই প্যাকেটটাকে টয়লেটের মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারেন। কেন কি টয়লেট আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি, তবে কারো পক্ষে রোজ রোজ টয়লেট পরিষ্কার করা কিন্তু সম্ভব হয় না। আমরা যদি এইভাবে করে টয়লেটের মধ্যে দিয়ে রাখি তাহলে দেখবেন টয়লেটের বাজে গন্ধ কিন্তু খুব সহজেই চলে যাবে। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ডাল আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বানিয়ে থাকি। অনেকেই কিন্তু আমরা প্রেসার কুকারের মধ্যে ডাল করে থাকি, যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালটাকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে প্রথমে দিয়ে দেব। তবে আমরা যখনই প্রেসার কুকারের মধ্যে ডাল রান্না করতে যাই, বিশেষ করে দেখবেন যারা নতুন রাঁধুনি হয়ে থাকে কিন্তু বুঝতে পারে না ডালের মধ্যে কতটা পরিমাণের জল দেবে। আর এটা অনেক সময় আমাদের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে, সব সময় না হলেও। তখন দেখবেন প্রেসার কুকারের দিয়ে এইভাবে করে কিন্তু ডালটা বেরিয়ে যায়। এর ফলে যখনই প্রেসার কুকারের ঢাকনা শুকিয়ে যায় সেটা ঘষা মাজা করতে অনেকটাই কিন্তু আমাদের সময় লাগে।
তো তখন আপনারা কি করবেন, ডাল রান্না করার সময় তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। বাটি কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে, তবে বাটিটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর এইভাবে করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দেবেন। আমি এবার প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি, আপনাদেরকে সিটি দিয়েও দেখিয়ে দেব। বাটিটা যেহেতু অনেকটাই ভারী, যার কারণে দেখবেন প্রেসার কুকারের সিটি দিয়ে জলটা কিন্তু বেরোবে না, যদিও বেশি হয়ে থাকে। আর আপনারা বাটির জায়গায় এখানে কিন্তু কাপেরও ব্যবহার করতে পারেন। প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবার এই যে বাটিটা রয়েছে সেটাকে আমি একটা সাঁড়াশি দিয়ে তুলে তারপর আপনাদেরকে ডালটিও দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালটা কতটা সুন্দর সেদ্ধও হয়ে গেছে, এমনকি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে কিন্তু বেরিয়েও যায়নি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি শাক। শাক আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি, তবে শাক বাছা শাক কাটার ঝামেলার জন্য কিন্তু অনেকেই শাক নিয়ে আসি না। তবে শাক কাটতে গিয়ে দেখবেন অনেক সময় কি হয়, অনেকেরই কিন্তু হাত কেটে যায়। যেহেতু শাক যদি আমরা একটু ছোট্ট কুচি করে না কাটি, সেই শাক খেতেও ভালো লাগে না। যখন নতুন রাঁধুনিরা শাক কাটতে বসে তখন তো তাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তো আপনারা যখনই শাক বাছবেন অথবা শাক কাটবেন, এমন কিভাবে কাজটা করবেন যাতে করে খুব সহজে শাক বেছেও নিতে পারবেন, এমনকি হাত কাটা ছাড়াই আপনারা একদম কুচি করে শাক কেটে নিতে পারবেন। তো শাকটাকে প্রথমে এইভাবে করে খুলে নিয়েছি, 3 থেকে 4টা এইভাবে করে শাক ধরে হাতের সাহায্যে এইভাবে করে ডাঁটিগুলো আপনারা কেটে নিতে পারেন। এইভাবে যদি আপনারা শাক বেছে নেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আপনাদের শাকগুলো বেছে নেওয়া হয়ে যাবে। আর শাকের মধ্যে যদি কোনো রকমের পচে যাওয়া পাতা বা অন্যান্য কোনো কিছু পাতা থাকে সেগুলো বেছে নিতে পারবে। করে আমরা কিন্তু হাতের সাহায্যে খুব তাড়াতাড়ির মধ্যে শাকগুলো বেছে নিতে পারবো। আমাদের ঘন্টার কাজ কিন্তু মিনিটের মধ্যেই হয়ে যাবে। বন্ধুরা, সব শাকটাই কিন্তু আমি একইভাবে বেছে নিয়েছি। এবার শাক আপনারা কিভাবে কাটবেন যাতে করে হাত কেটে যাবে না, এখানে আমি নিয়েছি একটা কন্টেনারের ঢাকনা। আপনারা এই ধরনের একটা কন্টেনারের ঢাকনা নিয়ে নেবেন, তারপর এটাকে দুটো করে কেটে নেবেন বা ভেঙে নেবেন। আমার যেহেতু আগে থেকেই কাটা রয়েছে যার কারণে আমি কিন্তু কাটিনি। এভাবে করে উল্টো করে নিয়েছি আর নিয়েছি একটা সেফটি পিন। সেফটি পিনটাকে এইভাবে দিয়ে আমি আটকে দেব। একটা টুল তৈরি হয়ে গেল। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, আপনাদের হাতের এই যে দুটো আঙুল রয়েছে সেগুলো আপনারা এইভাবে করে সেফটি পিনের মধ্যে ভরে দেবেন। এবার কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যে শাকটা রয়েছে সেটাকে আপনারা হাতের সাহায্যে এরকম করে একটু ছোট করে নেবেন যাতে করে আপনাদের হাতের মধ্যে চলে আসে। আর অনেকটা পরিমাণের থাকলে আপনারা দুবারে কিন্তু এইভাবে করে শাকটা কাটতে পারেন। আছেন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছুরি। এবার ছুরির সাহায্যে শাকটা আমি এইভাবে করে কেটে নেব। এইভাবে যদি আমরা একদম ছোট করেও শাকটা কেটে নিই তাহলে কিন্তু আমাদের আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, কেন কি কন্টেনারের ঢাকনাটা আমি এইভাবে করে ব্যবহার করে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে আমরা কিন্তু শাকটা একদমই মিহি কুচি করে নিতে পারছি। এইভাবে যদি আমরা শাকটা কেটে নিই তাহলে কিন্তু হাত কেটে যাওয়ারও সম্ভাবনা আমাদের থাকবে না। আর আমরা কিন্তু কেজি কেজি শাক মিনিটের মধ্যে কেটে নিতে পারবো। আমি এইভাবে শাক কাটছি বলে যে আপনাদেরও কাটতে হবে তা কিন্তু মানে নেই। আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।